শৃঙ্খলা ছাড়া অর্থ সবসময় হাত ফসকে বেরিয়ে যায়। হ্যালো ভাই বোনেরা, মাস শুরু হয়ে গেছে। কিভাবে আপনি আপনার ফ্যামিলির প্ল্যানটা করছেন, আপনার বাজেট কিভাবে রাখছেন আপনি? তো মাস শুরু হয়েছে, এখন কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিংয়ের সময়। মাস শেষে যেন আপনাকে কষ্ট করতে না হয়, সেই জন্য মাসের শুরুতে যখন টাকা পাবেন, আপনি সুন্দর একটা ডিসিপ্লিন তৈরি করুন। খরচের ডিসিপ্লিন, যে হ্যাঁ আমার সংসারে কি কি খরচ আছে এটার একটা ডিসিপ্লিন থাকবে। উল্টাপাল্টা আমি খরচ করব না। আমার মাসের শেষে যেমন আমি চলবো, শুরুটা তার চেয়েও কঠিনভাবে চলবো। দেখুন, একটা কথা বলি, সেটা হয়েছে আমরা যেমন আদব কায়দা শিখি, আমরা ডিসিপ্লিন শিখি, ভদ্রতা নম্রতা শিখি, কিভাবে চলতে হবে, কিভাবে সালাম দিতে হবে, কিভাবে কথা বলতে হবে, এগুলো যেমন প্রত্যেককে আমরা বাচ্চাদের শিখাই, আমরাও শিখে আসছি, তেমনি করে কিন্তু এর পাশাপাশি আপনি আপনার জীবনের সবচেয়ে যে প্রয়োজনের যে জিনিসটা, সেটা হচ্ছে অর্থ। সেই অর্থের জিনিসটারও একটা ডিসিপ্লিন থাকতে হবে। এই জিনিসটা যদি আমরা ডিসিপ্লিনটা যদি মেনটেন না করি, তাহলে কিন্তু বিপদ চলে আসবে ফ্যামিলির জন্য। টাকা খরচ করার একটা ডিসিপ্লিন থাকতে হবে। কোন কোন খাদে আমাকে ব্যয় করতে হবে বাধ্যতামূলক, এবং কোন কোন খাদে আমার কিছু টাকা কম খরচ করলেও চলে। যেমন এক্সাম্পল হিসেবে ধরি, আমরা যারা বাসা ভাড়া থাকি ঢাকা শহরে, ভাড়াটিয়া আমরা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বাসা ভাড়া দিই। এখন আপনি চিন্তা করুন যে আমার ইনকাম অনুযায়ী আমার যদি সঞ্চয় একদমই না থাকে, আমার সংসার চালানোর পরে যদি সঞ্চয় না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি বাসা ভাড়াটা যেভাবে আছেন সেখান থেকে কমায় নিয়ে আসবেন। আপনি যদি 15,000 টাকার একটা বাসায় থাকেন, আপনি এখন থেকেই চেষ্টা করবেন যে আপনি 10-12 হাজার টাকায় বাসা ভাড়া পান কিনা। তাহলে আপনি দেখবেন 3-4 হাজার টাকা আপনার সেভ করা সম্ভব। এই যে আমার কথাই ধরুন, আমি উদাহরণ দিয়ে বলি যে হ্যাঁ আপু, আপনি এত বড় বড় কথা বলেন, আপনি কি করেন? আমার কথাই বলি, আমি কিন্তু যে বাসাটায় থাকি, প্রথমে আমরা 9,000 টাকা ভাড়া দিছি, তারপর 10,000 টাকা, এখন 11,000 টাকা ভাড়া দিই। এই মাত্র 11,000 টাকায় সুন্দর একটা ছোট ফ্ল্যাট আমাদের ছোট ফ্যামিলির জন্য হয়ে গেছে। 2টা বেডরুম আছে, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, তার সাথে 2টা টয়লেট আছে, একটা বারান্দা আছে। খুব সুন্দর আমার হয়ে যায়। এখানে মাত্র 11,000 টাকা, আর বিল বাবদ 2,000 টাকা, কারেন্ট বিল, তারপর হচ্ছে অন্যান্য বিল, সব কিছু মিলে 2,000 টাকা, 13,000 টাকা আমার কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাইলেই পারতাম 15,000-16,000 টাকা একটা বাসা নিয়ে থাকতে, একটু আরাম করতে। যেমন ধরুন, আমার বাসাটা 6 তলা বলে এত কম ভাড়া। তো আমি এখন কষ্ট করে 6 তলার উপরে উঠি, হেঁটে হেঁটে আবার নামি। এতে করে কিন্তু আমার কোনো ক্ষতি হচ্ছে না। কারণ আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যত পরিশ্রমী, যতটা নিজেকে খাটাইতে পারি, ততটা কিন্তু সুস্থ থাকা যায়। আর অনেকেই দেখবেন যে ঘরে বসে থেকেও কিন্তু অযথাই তার শরীর ভার হয়ে গেছে, অসুস্থতা বোধ করছে, এরকম হয়। কিন্তু সেটা হয়েছে কি, অভ্যাসের জন্য। তো আমরা চেষ্টা করলেই কিন্তু বাসা ভাড়া থেকে মোটা অঙ্কের একটা টাকা আমরা বাঁচাতে পারি। আবার অনেকেই বলে যে আমার জীবনে কোনো পরিবর্তন নাই, দীর্ঘদিন আমার একইভাবে চলে গেছে, আমার লাইফ এমনই রয়েছে, শুরুটা যেমন এখনও আমি এমনই আছি, 5-10 বছর হয়ে গেছে, কোনো পরিবর্তন নেই, আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি নাই, বা আমার কোনো উন্নতি নেই। তো খরচ বাড়ছেই, দিন দিন বাড়ছে, প্রয়োজন বাড়ছে, কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে একটু পরিবর্তন করতে পারি নাই। এরকম বহুত লোকজন আছে আশেপাশে যারা গল্প করে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করছেন যে কেন পরিবর্তন নাই? সেই কেনর কথাটার অর্থ একবারও খুঁজছেন আপনি? কারণ হয়েছে, আপনি মাস শুরু হওয়ার আগেই আপনি প্ল্যান করছেন যে কিভাবে খরচ করবেন, কিন্তু আপনি মাস শুরু হওয়ার আগে প্ল্যান করেন নাই যে কিভাবে আপনি সঞ্চয় করবেন। আপনি ধরুন, আপনার বেতন যদি 30,000 টাকা হয়, তাহলে আপনি এখান থেকে একদম মাইন্ডসেট করে ফেলুন যে আমার এখানে মাত্র 25,000 টাকা ইনকাম। আমার 30,000 থেকে আপনি ধরবেন যে আমার 25,000 টাকা ইনকাম, 5,000 টাকা নাই। এটা যদি আপনি আপনার মেন্টালিটি সেট করতে পারেন যে 25,000 টাকার মধ্যে আমার সংসার চালাতে হবে, ওই 5,000 টাকা আপনি একদম আলাদা করে রেখে দিন, আলাদা করে সরাই ফেলুন। তাহলে তো আপনার এরকম হতাশা হওয়ার কিছুই নাই। জীবনের একটা মুহূর্তে এসে আপনি কেন বলবেন যে আমার পরিবর্তন নেই, আমার কিছু হলো না, আমি সঞ্চয় করতে পারলাম না? আপনি যদি জীবনের শুরুতে বা ইনকামের শুরুতেই যদি আপনি বলেন যে আমি 30,000 টাকা থেকে 5,000 টাকা সরাইতে পারছি, আপনি দেখেন 10-15 বছর পরে আপনার ওই টাকা থেকে কত গুণ টাকা চলে আসে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যান আপনি। তো শুধুমাত্র ডিসিপ্লিনের জন্য এটা কিন্তু হয় যে আপনি জীবনের শুরুটা কিভাবে করবেন, সেটা কিন্তু একমাত্র আপনার ডিসিপ্লিনের উপর নির্ভর করে। তো জীবনে চলার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন বাজেট করে চলা, খরচ কমানো, খরচ নিয়ন্ত্রণে আনা। তারপর আমরা যদি আমাদের টাকা পয়সা থাকে, ভালো কাজে কিছু ইনভেস্ট করি। তারপর বাড়তি আয়ের চিন্তা করি, বাড়তি আয় করা যদি সম্ভব হয় সেগুলো চিন্তা করি। আবার সব কিছু পরিস্থিতি কিন্তু ধৈর্য ধরে মেনটেন করতে হবে, আর নিয়ম মাফিক চলতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই কিন্তু চিন্তা করে যে আমরা
টাকা নাই তো কী হয়েছে, কার্ডে লেনদেন করি। যেমন কিছুদিন আগে আমার অফিসে একটা লোক আসছিল, সে এসে বলছে যে আপু আপনার যে স্যালারি, আপনাকে আমরা 1.5 থেকে 2 লক্ষ টাকা লিমিট দিতে পারবো, আপনাকে একটা কার্ড করে দেই, স্মার্ট কার্ড বা আপনারা যে কার্ডগুলো দেখা গেছে যে মার্কেটে বা শপিং মলে গেলে টাকা না থাকলেও আপনি খরচ করতে পারবেন, যে ডেবিট কার্ড বলে, ঠিক আছে। তো ওই কার্ডটা করার জন্য কিন্তু একটা লোক আসছিল। আমি বলছি, মানে সরাসরি বলছি যে না ভাইয়া, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এইগুলাতে বিশ্বাসী না এবং এইভাবে চলতে পছন্দ করি না। তখন সে বলল কেন আপু? আমি বললাম যে আমাদের যে আয় ইনকাম, তাতে করে যদি এই ধরনের কার্ড নিয়ে চলাফেরা করি, ধরুন আমার আবেগবশত আমি মার্কেটে গেছি, টাকা নেই, আমার অনেক কিছু পছন্দ হয়ে গেছে, তখন কিন্তু আমি উল্টাপাল্টা খরচ করব, মোটা অঙ্কের একটা টাকা চলে যাবে। সেই টাকাটা তো পরে আমাকেই দিতে হবে, কারণ পরবর্তী মাসে আমার আয় ব্যয় থেকে হিসাব করে টাকাটা দিতে হবে। আর যখনই আমি পরবর্তী মাসে আয় ব্যয় থেকে ভালো করে না দিতে পারবো, তখন ওটাই তো আমার ঋণ। তো এই জন্য আমরা যারা মধ্যবিত্ত, কম খরচ করি, তারা কিন্তু কখনো কার্ডে লেনদেন করব না। এটা সম্পূর্ণ রং থিওরি। আমার কাছে মনে হয় একদম রং একটা প্রসেস এই জিনিসটা, যে কার্ডে লেনদেন করা। তো আবার অনেকে মনে মনে ভাবে যে আমি তো প্রতি মাসেই হিসাব করেই চলি। হিসাবটা কেমনভাবে করি? সেটা হচ্ছে যে বেতন পাওয়ার পরে আমি মনে মনে হিসাব করি আর চলাফেরা করি। আসলে মনে মনে হিসাব করলে কখনোই হবে না, খাতা কলম নিয়ে বসতে হবে। প্রত্যেকটা জিনিসেরই না কিছু নিয়ম কানুন আছে। আপনি যখন খাতা কলম নিয়ে আপনার আয় কত এক সাইডে লিখবেন, আর আপনার ব্যয়ের তালিকাটা লিখতে থাকবেন, যে আপনার বাজার খরচ কত, বাসা ভাড়া কত, বাচ্চাদের খরচ কত, তারপর হচ্ছে আপনার অন্য খরচ। এগুলো যখন আপনি একটা রুটিন করে ফেলবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার খরচটা কতটা কমানো যায় বা আপনার আয় কত, তার ভিতরে আপনি কিভাবে চলবেন। তো যাই হোক, এইভাবে যদি আমরা বিপদে ধৈর্য ধরে চলতে পারি, তাহলে কিন্তু আমার সংসারটা সুন্দর করে চলবে। হিমশিম একদমই আমরা খাবো না। অল্প আয় তাতে কি হয়েছে, অল্প ইনকাম হবে, আল্লাহ তাআলা যার যেটা রিজিক নির্ধারণ করছে সেটাই হবে। কিন্তু অনেকেই আছি আমরা খুব হতাশ হয়ে যাই যে হ্যাঁ, অল্প আয়, আমি সংসার চালাইতে পারতেছি না, আমার জন্য কিছুই হলো না। সব কিছুই আমাদের নিয়ম মাফিক চলতে হবে। একটু নিয়মের বাইরে চলে গেলেই কিন্তু যারা গরিব মধ্যবিত্ত আমরা, আমাদের কিন্তু পুরো লাইফটা, পুরো সংসারটাই একদম এলোমেলো হয়ে যাবে। আর একটা কাজ করবেন ভাই বোনেরা, যারা ভিডিওটা দেখছেন, সেটা হচ্ছে আপনি আপনার ঘরের প্রত্যেকটা জিনিস সার্চ করবেন, অপ্রয়োজনীয় পুরনো জিনিসগুলোকে সেল করে দিবেন। সেটা হয়েছে যে কোনো জিনিস হতে পারে যেটা আপনার প্রয়োজন নাই, অযথা অনেক দিন পরে আছে, মায়া না করে এই জিনিসগুলো এক করবেন, এক করে সেই জিনিসগুলোকে আপনি সেল দিয়ে দেন। দেখবেন যে আপনার ওখান থেকে কিছু টাকা সেভ হবে বা টাকা চলে আসবে। আর মাঝখান থেকে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনার ঘরে জায়গা দখল করবেন না। নতুন করে যদি কোনো কিছু কেনাকাটার ইচ্ছা করে, তাহলে আগে পুরনো জিনিস ঘাটাঘাটি করবেন, দেখবেন যে ওখান থেকে অনেক কিছু আছে যে বেরিয়ে আসবে, যে জিনিসটা আপনি নতুন কিনতে চাইতেছেন সেটা নাও প্রয়োজন হইতে পারে। এভাবে কিন্তু আমরা খরচের তালিকাটা অনেক কমায় নিয়ে আসতে পারি। গত ভিডিওগুলোতে যারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন এবং অনেকেই অনেক জানতে চাইছেন, অনেকে অনেকের ফ্যামিলির সদস্য সহ বাজেটের কথা মানে উল্লেখ করছেন যে এত টাকা আমার বাজেট আছে, আমি কিভাবে চলবো, প্ল্যান দিয়ে নাপো। অবশ্যই দিব, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জ্ঞানে আসে, আমি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাইকেই যে আমার কথা শুনতে হবে, মানতে হবে, এমন কথা না। আমার এখান থেকে অনেক নতুন ফ্যামিলি, অনেক নতুন সংসার যারা শুরু করছেন বা অনেকেই আছেন যে সাহস পাচ্ছেন না, তারা হয়তোবা আমার কথাগুলো শুনে তাদের কাজে লাগতে পারে। আমি যেমন শিখছি অনেককেই দেখে, আমিও কিন্তু নিজে থেকে অনেক কিছু বুঝি নাই, শিখি নাই। তেমনি করে আমাকে দেখেও যদি কেউ কিছু মানে বোঝে বা শেখে, সেটা আমার জন্য অনেক পাওয়া থাকবে, ইউটিউব করার সার্থকতা থাকবে। দেখুন, আমি একটা মেয়ে মানুষ হিসেবেও সংসারে কিন্তু অনেক টাকা সেভ করে দিতে পারি। আমাকে দিয়েই উদাহরণ দেই, বাসা ভাড়া থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা সেভ করি আমরা। তারপর হচ্ছে আমি বুয়া খরচ থেকে মোটা অঙ্কের একটা টাকা সেভ করি, কারণ সমস্ত কাজ নিজে করার চেষ্টা করি। এরপর ধরুন অনেক শখের জিনিস আছে, সেই শখগুলো আমাদের গরিব মধ্যবিত্তদের আসলে কম রাখতে হবে। যেমন ধরুন ওয়াশিং মেশিন, ওভেন, এই অনেক 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 ইলেকট্রিক যন্ত্রপাতি, এগুলো কিন্তু আমি কিনি নাই, একটু কষ্ট করে করি। কারণ হচ্ছে এই যন্ত্রপাতি কিন্তু চিরস্থায়ী না। আমার এখন বয়স কম, আমি কিন্তু খুব কষ্ট করতে পারবো, পরিশ্রম করতে পারবো, পরিশ্রম করার বয়স। তো সেই জন্য এই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো এখন না নিয়ে আমি কিন্তু বৃদ্ধ বয়সে নিতে পারি, যখন আমার বয়স থাকবে না, পরিশ্রম করার ক্ষমতা থাকবে না। তো এখন কিন্তু এই ইলেকট্রিক যন্ত্রপাতি যদি আমি নেই, এগুলো কিন্তু সারা জীবনের গ্যারান্টি না। তো আমি যদি জানি যে এগুলো সারা জীবনের গ্যারান্টি না, তাহলে এখন কেন নিব? এখন আমার বয়স কম, পরিশ্রম করার বয়স, এখন আমার ক্ষমতা আছে, কাজ করতে পারি। কিন্তু যখন আমার ক্ষমতা থাকবে না, পরিশ্রম করার বয়স থাকবে না, তখন আরাম করতে হবে, তখন আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে, কারো সাহায্যের দরকার হবে। তখন আমি ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো নিয়ে নিলে আমার জীবনটা সুন্দরভাবে কাটতেও পারে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ বা দেশের বাহির থেকে, সবার জন্য রইল অনেক ভালোবাসার দোয়া। আর ভিডিওটা যদি সম্ভব হয় আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন, আশা করি কাজে লাগবে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।